শতকরা কি শুধুই অঙ্ক? শতকরা শুধুমাত্র অঙ্ক নয়। শতকরা তুমি জানলে প্রতিদিনের তোমার জীবনের অনেক অসুবিধাকে সুবিধা করে ফেলতে পারবে। আজ আমরা শতকরা চ্যাপ্টারের সবগুলো অঙ্ক খুব সহজভাবে সরলভাবে ব্যাখ্যা দিয়ে বোঝাবো, খুব সহজভাবে। ক্লাস 6 এর স্টুডেন্টরা তোমরা সাথে থাকো, ভিডিওটি স্কিপ করো না। তোমাদের আশা করি শতকরা চ্যাপ্টারের কোনো অঙ্কতে কোনো অসুবিধা হবে না। সবগুলো অঙ্ক খুব ভালোভাবে পারবে তোমরা করতে এবং নাম্বারটিও খুব ভালো পাবে। তাহলে চলো শুরু করি। শতকরার অঙ্ক শুরু করার আগে আমি তোমাদের একটি জিনিস প্রথমে শিখিয়ে নিতে চাই। শতকরাকে ইংরেজিতে বলা হয় পার্সেন্ট। পার প্লাস সেন্ট, এই দুটা শব্দ মিলে শতকরা শব্দটা এসছে, ঠিক আছে? পার মানে প্রত্যেক, পার মানে প্রত্যেক, সেন্ট মানে 100, সেন্ট মানে 100 বা 100, ঠিক আছে? তাহলে পার্সেন্ট থেকে কি বুঝতে পারলে? প্রত্যেক শ, মানে প্রত্যেকটা শতে আমরা অঙ্কের হিসাবগুলো করব, প্রত্যেকটা 100তে হিসাবটা হয়, ঠিক আছে? সেই জন্য এটার নাম পার্সেন্ট। শতকরা, শ, শ মানে 100, শতে করা হিসেব, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। প্রথম করব নিজে করি, নিজে করি 9.2, নিজে করি 9.2। এখানে আমাকে ভগ্নাংশ দিচ্ছে, বলছে ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করতে। তাহলে আমাদের যখন ভগ্নাংশ দেওয়া থাকে তখন আমরা শতকরায় প্রকাশ করি কিভাবে? নিচে 100, এটাকে আমরা শতকরায় প্রকাশ করতে গেলে আমরা শতকরা মানে 100, তাহলে 100 দিয়ে গুণ করব। যখন পার্সেন্ট চাবে আমাদের কাছে, যখন শতকরা চাবে তখন 100 দিয়ে গুণ করব, 100 100 কেটে যাবে, থাকবে শুধু 90, তাহলে এটা 90%। 2 নাম্বারটি বলেছে 3/5 কত পার্সেন্ট? 3/5 কত পার্সেন্ট? যে 100 দিয়ে গুণ করব পার্সেন্ট বের করার জন্য, 5 দিয়ে 100 কে কাটবো, 20, 60%। তারপর 3 তোমরা নিজেরা করবে, ঠিক আছে? 4 নাম্বার আমি করছি, 4 নাম্বার কি বলছে? 0.21, 0.21 এটা কত পার্সেন্ট? আমরা পয়েন্টটাকে তুলি, প্রথম তুলে ভগ্নাংশে আনি। ভগ্নাংশে কিভাবে আনি? 0.21 নিচে দাগ দিই, পয়েন্টটাকে উঠিয়ে দিই, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো জিরো, দুটা সংখ্যা আছে তাই দুটা জিরো, প্রথমের গুলো উঠিয়ে দিই আমরা, ঠিক আছে? তাহলে এবার ভগ্নাংশে চলে আসলো 21/100, তাহলে পার্সেন্ট করার জন্য 100 গুণ করবো, 100 100 কেটে যাবে, থাকবে শুধু 21, তাহলে এটা 21%, ঠিক আছে? 5 6 7 তোমরা নিজেরা করবে একই রকম। 8 নাম্বার আমি করছি। 8 নাম্বারে কি বলেছে? এটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে, 2 3 আর নিচে 5, ঠিক আছে? মিশ্র ভগ্নাংশ বলেছে, এটা কত পার্সেন্ট? এটা কত পার্সেন্ট? তাহলে মিশ্র ভগ্নাংশকে আমরা ভগ্নাংশে কিভাবে পরিণত করি? আমি ভেঙে লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এটা গুণ হয়, 2 গুণ 5, তার সাথে গুণফল যেটা আসবে তার সাথে উপরে একটা যোগ হয়, প্লাস 3, আর নিচে যেটা ছিল সেটাই থাকবে। তাহলে এটা ভগ্নাংশে কত থাকবে? 5 দুগুণ 10 আর 3 13, 13/5 এটা। এবার এটাকে বলেছে এটা কত পার্সেন্ট? তাহলে এটাকে পার্সেন্টে করার জন্য 100 গুণ করব, কাটাকাটি করব, 13 আর 20 গুণ করলে কত হয়? 13 দুগুণ 26, 260%। 13 দুগুণ 26, 20 জিরোটা শেষে বসলো, ঠিক আছে? 260%। 9 নাম্বারটা করে দিচ্ছি। 9 নাম্বারটা কি বলেছে? 2.5, 2.5 সমান সমান কত পার্সেন্ট? এবার একটু আগেই দেখলাম পয়েন্ট থাকলে পয়েন্টটাকে তুলে আমরা কিভাবে ভগ্নাংশে করি, তোমরা করো, আমার আগে তোমরা করে ফেলো। 2.5 দাগ দিব, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে যতগুলো সংখ্যা ততগুলো জিরো। এবার এটাকে পার্সেন্ট করব, 100 গুণ, কাটাকাটি করলাম, 25 আর 10 গুণ করলে হয় 250, 250%, ঠিক আছে? এবার 2 নম্বরের অঙ্কগুলো কি বলেছে? মান বের করতে বলছে। আগেরবার আমরা পার্সেন্ট বের করলাম, এবার পার্সেন্ট দেওয়া আছে, এবার মান বের করতে বলেছে। 60 এর 10%, 2 নাম্বার 60 এর 10%, তাহলে 60 এর, এর মানে কি? এর মানে গুণ, এর মানে গুণ, 60 এর 10%, পার্সেন্ট মানে 100, 60 এর 10%। এবার এটা কাটাকাটি করব, দুটা জিরো কেটে দিব,
ছয় অক্ষে ছয়, 60 10% কত? 6। বি নাম্বার, বি সি ডি তোমরা নিজেরা করবে, আমি ই নাম্বার করছি। ই নাম্বার, ই নাম্বার কি বলেছে? 1000-এর 22%, 1000-এর 22%, দুটা জিরো কাটবো, দুটা জিরো কাটবো, 22 আর 10 গুণ করলে হয় 220। 1000-এর 22% 220, ঠিক আছে। এবার আবার এফ তোমরা করবে, এইচ আমরা করছি, এইচ আমি করে দিচ্ছি, ঠিক আছে। এফ আর জি তোমরা করবে, এইচ আমি করে দিচ্ছি। এইচ নাম্বার কি বলেছে? 3618%, 3600 এর 18%, 3600 এর 18%, পার্সেন্টের জন্য 100। এবার এটা কাটাকাটি করবো, দেখো দুটা জিরো কেটে যাচ্ছে, দুটা জিরো কেটে যাচ্ছে, 36 আর 18, 36 আর 18 গুণ করলে হয় 648, 3600 18%, 648, ঠিক আছে। এবার 3 নাম্বার করবো। 3 নাম্বার কি বলছে? আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন, আমি সেই টাকা 70% মেলায় খরচ করলাম, বাকি টাকা জমানোর ভারে ফেলে দিলাম। হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা জমানোর ভারে ফেললাম। তাহলে অঙ্কটা করি। 3, আমাকে দাদু মেলায়, আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন, যাওয়ার জন্য দিলেন 50 টাকা। আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য দিলেন 50 টাকা, সেই টাকা 70% খরচ করে বাকি টাকা জমানোর ভারে ফেলে দিলাম। হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম। সেই টাকার 70% খরচ করলাম, অর্থাৎ কত খরচ করলাম? 50 টাকার, 50 টাকার এর 50-এর 70%, 50-এর 70%, দুটা জিরো কাটবো, একটা জিরো একটা জিরো, কত আসলো? 5 7 35, অর্থাৎ আমি মেলায় খরচ করেছি 35 টাকা। আমি মেলায় খরচ করেছি 35 টাকা। এবার বলেছে এই টাকাটা খরচ করার পর বাকি যে টাকাটা আছে সেই টাকাটা আমি জমানোর ভারে জমিয়েছি। এবার দেখি কত টাকা জমিয়েছি। জমানোর ভারে ফেলে দিলাম, জমানোর ভারে ফেললাম, জমানোর ভারে ফেলে দিলাম, ফেলে দিলাম। মোট যে টাকাটা ছিল সেই টাকা থেকে যে টাকা খরচ করেছি সেটা মোট ছিল 50 টাকা, 35 টাকা খরচ করেছি, জমানোর ভারে ফেললাম এত টাকা, সমান সমান কত? 50 থেকে 35 গেলে 15 টাকা, ঠিক আছে। এখন অব্দি কোনো অসুবিধা নেই তো? যদি কোথাও অসুবিধা থাকে তাহলে আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো অঙ্কে কোনো অসুবিধা থাকে তাহলেও সেটাও কমেন্ট করে জানাবে, সেই অঙ্কটাকে সহজ করে তোমাদের শিখিয়ে দেবো। এবার করবো 4 নাম্বার। 4 নাম্বারে কি বলেছে? এই বছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসে 60% ছাত্রছাত্রী 80-র বেশি নাম্বার পেয়েছে। এবছরের অঙ্ক পরীক্ষায় 60% ছাত্রছাত্রী 80-র বেশি নাম্বার পেয়েছে। আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রীর 50 জন হলে, আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80-র বেশি নাম্বার পেয়েছে? খুবই সহজ, আমাদের মোট ছাত্রছাত্রী 50, তাহলে সেটা 60% বের করবো, সেটাই 80-র বেশি পেয়েছে। 4 নাম্বার, আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী কত? 50 জন। আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী 50 জন, তার মধ্যে 60% ছাত্রছাত্রী বেশি 80-র বেশি নাম্বার পেয়েছে।
80 এর বেশি নম্বর পেয়েছে 60% ছাত্রছাত্রী। 80 বেশি নাম্বার পেয়েছে 60% ছাত্রছাত্রী। তাহলে আমরা দেখি 80 বেশি নাম্বার কতজন পেল। অতএব 80 এর বেশি নম্বর পেল। অতএব অতএব 80 বেশি নম্বর পেল না, পেয়েছে লেখা আছে বইয়ে, সরি। 80 এর বেশি নম্বর পেয়েছে কি? টোটাল ছাত্র 50, 50 এর 60%, 50 এর 60%, দুটা জিরো কাটবো, 5 6 30, 30 জন। বুঝতে পারছো? কোথাও অসুবিধা আছে? কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। এবার করব কোষে দেখি 9। কোষে দেখি 9, কোষে দেখি 9, কোষে দেখি 9 কি বলেছে? প্রথমে 1 নম্বরে বলেছে নিচে কতগুলো চিত্র আঁকা আছে, সেই চিত্রগুলোর মধ্যে যে কটা করে রং করা আছে সেটা পার্সেন্টটা বের করব। ঠিক আছে, তাহলে পার্সেন্টটা কিভাবে বের করব? আমরা টোটাল ঘরটা গুনবো, টোটাল ঘর গুনে সেটা নিচে টোটালটা লিখবো, ভগ্নাংশের নিচে টোটালটা হয়, আর যতগুলো ঘরে রং করা আছে টোটাল ঘরের মধ্যে সেটা উপরে লিখবো, তার সাথে 100 গুণ করবো, তাহলে পার্সেন্টটা বেরিয়ে যাবে। তাহলে দেখি, 1 এর 1, 1 এর 1-এ কয়টা ঘর আছে? এখানে আমরা গুনি, এখানে টোটাল আছে 100টা ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 100টা ঘর আছে। আগে আমরা টোটালটা লিখি নিচে, নিচে 100। এবার দেখি কয়টা ঘরে রং করা আছে। 5 6 7 8 9 10, 14টা ঘরে রং করা আছে, তাহলে উপরে হবে 14, 100টা ঘরের মধ্যে 14টা ঘরে রং করা। এবার আমরা এটাকে পার্সেন্টেজে বদলাবো, পার্সেন্টের জন্য শতকরার জন্য আমাকে 100 দিয়ে গুণ করতে হয়, তাই 100 দিয়ে গুণ করব। নিচের 100 উপরে 100 কেটে যাবে, থাকবে শুধু 14, 14% মানে 14 শতকরা 14। ঠিক আছে, এভাবে পরের গুলো করবে। একের 2 নাম্বারটা কি আছে? দুটা ঘর, নিচে 2 হবে, একটা ঘরে রং করা, উপরে 1, 100 দিয়ে গুণ, কাটাকাটি করবে, পার্সেন্ট বেরিয়ে যাবে, এভাবে সবগুলো করবে। ঠিক আছে, আমি 2 নম্বরে যাচ্ছি। 2 নম্বরে ভগ্নাংশ দিচ্ছে, শতকরায় প্রকাশ করতে বলছে। শতকরায় প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করব। 2 নাম্বার, 2 এর 1 নাম্বারটা, 2 এর 1 উপরে 45, নিচে 50, 45 নিচে 50, এটাকে শতকরায় প্রকাশ করার জন্য আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। গুণ 100, 50 দুগুণ 100, তাহলে 45 দুগুণ 90, 40 দুগুণ 80, 5 দুগুণ 10, 90, 90%। 2 নাম্বারটা নিজেরা করবে, 3 নাম্বার আমি করছি। 3 নাম্বার উপরে 33, নিচে 300, উপরে 33, নিচে 300, শতকরা করার জন্য 100 গুণ করব, কাটাকাটি করব, 3 3 দিয়ে 3 11, তাহলে 11%। ঠিক আছে, 100 দিয়ে 300 কে কাটলাম 3, তারপর 3 দিয়ে 33 কে কাটলাম 11। এবার পরের অঙ্কটা দেখি, পরে আমি 5 নাম্বারটা করছি। ঠিক আছে, 5 নাম্বারটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। 5 নাম্বার মিশ্র ভগ্নাংশটা কি? 4 উপরে 3 নিচে 8, উপরে 3 নিচে 8। এবার মিশ্র ভগ্নাংশকে আমরা ভগ্নাংশে কিভাবে আনি? একটু আগেই দেখিয়েছি, আবার দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। প্রথমে এটা আর নিচেরটা গুণ, 4 গুণ 8, তার সাথে উপরেরটা যোগ, আর নিচে যেটা ছিল সেটা সেরকমই থাকে। তাহলে গুণ করলে কত হয়? 4 8 32, 5 3 35, উপরে 35, নিচে 8। এবার এটাকে আমরা শতকরায় আনবো। শতকরায় আনার জন্য 100 দিয়ে গুণ, 2 দিয়ে কাটি 4, 50, 2 দিয়ে 2, 25,
এবার 25 আর 35 কে আমরা গুণ করবো, আমি অঙ্কটা এই পাশে করছি, ঠিক আছে। উপরে কি বাঁচলো, 35 গুণ 25 আর নিচে শুধু 2। এবার আমরা 35 আর 25 এর গুণ করব। 35 আর 25 গুণ করলে কত হয়, 5 5 25 5 আর তারপর 2, 5 3 5 15 16 17, 5 2 10, 0 থাকলো 1 7, 5 7 8, 875। তাহলে উপরে আসলো 875 আর নিচে 2। এবার পার্সেন্টেজের মধ্যে শতকরার অঙ্কে যখনই উপরে বেশি নিচে ছোট তখন আমাকে ভাগ করতে হবে। তাহলে এটাকে ভাগ করব, এটাকে ভাগ করলে কত হয়, 3 দুগুণ 4 দুগুণ 8, 7 নামবে, 3 দুগুণ 6, 1 5 নামবে, 7 দুগুণ 14, 1। এবার এখানে দাগ দিব, এই একটা উপরে যাবে আর এই দুটা নিচে আসবে। তাহলে এটা সমান সমান কত, 437 আর উপরে 1 নিচে 2, এত পার্সেন্ট। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? বুঝতে অসুবিধা হলে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। এবার 3 নম্বরের অঙ্কগুলো, 3 নম্বরের গুলো দশমিক ভগ্নাংশ দিচ্ছে, সেগুলোকে শতকরায় প্রকাশ করতে বলছে। প্রথম দশমিক ভগ্নাংশটা কত, 3 এর 1 নম্বর, প্রথমটা হচ্ছে 0.6, 0.6। এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে। প্রথম দশমিকটা উঠিয়ে আমরা ভগ্নাংশে আনবো, একটু আগে দেখেছি কিভাবে উঠাতে হয়। 0.6 পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পরে যতগুলো সংখ্যা ততগুলো 0, পয়েন্টটা উঠে যাবে। ঠিক আছে, তাহলে উপরে 6 নিচে 10। এবার এটাকে শতকরায় করার জন্য তোমরা জানো খুব ভালো মতো 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ, 10 10 100, 6 10 60, এত পার্সেন্ট। ঠিক আছে, 2 নাম্বার 3 নাম্বার তোমরা নিজেরা করবে, আমি 4 নাম্বারটা করছি। 1.21, 4 1.21। এটাকে পার্সেন্ট করার জন্য, ভগ্নাংশে করার জন্য পয়েন্টটাকে তুলবো, তুলে 1, পয়েন্টের পরে যতগুলো সংখ্যা ততগুলো 0, দুটা সংখ্যা তাই দুটা 0। এবার এটাকে পার্সেন্ট করার জন্য 100 দিয়ে গুণ, 100 100 কেটে যাবে, থাকবে শুধু 121। ঠিক আছে, তিনের 5 নাম্বারটাও করে দিচ্ছি। 0.003, 0.003। এটাকে পার্সেন্ট করার জন্য প্রথম কি করব, ভগ্নাংশ করব, তারপর পার্সেন্ট করব। 0.003 ভগ্নাংশ করার জন্য দশমিক উঠিয়ে একটা 1, তারপরে যতগুলো সংখ্যা ছিল ততগুলো 0, 1 2 3, তিনটা সংখ্যা তাই তিনটা 0। আর পার্সেন্ট করার জন্য একটা 100 দিয়ে গুণ, এবার 100 দুটা 0 কাটবো, 1000 দুটা 0 কাটবো, বাঁচলো কত, উপরে 3 নিচে 10। ঠিক আছে, উপরে 3 আর নিচে 10। তারপর ভাগ করব পার্সেন্টেজে শতকরার জন্য, 10 দিয়ে নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ হয়। 3 কে যদি ভাগ করি, 3 তো ছোট তাই আমরা পয়েন্ট নিব, পয়েন্ট বসায় এখানে একটা 0 নিব, 3 10 30। তাহলে এটা সমান সমান 0.3%। ঠিক আছে, এবার 4 এর অঙ্কগুলো, 4 এর অঙ্কগুলো শতকরা দিচ্ছে, পার্সেন্ট দিয়ে দিচ্ছে, শতকরা দিচ্ছে, সেগুলোকে ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো খুবই সহজ। 4, প্রথম শতকরা দিচ্ছে 10%, 10%। এটাকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য কি করতে হবে, 10 আর শতাংশের জন্য নিচে 100। এবার আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি উপর নিচ কাটাকাটি যায় তাহলে আমার কাটাকাটি করতে হবে। আর কাটাকাটির নিয়ম কি, একটাই সংখ্যা দিয়ে উপরটাকেও যেতে হবে নিচেরটাকেও যেতে হবে, একই সংখ্যা দিয়ে, অন্য অন্য সংখ্যা হলে হবে না। তাহলে এখানে 10 দিয়ে 10 অক্ষে 10, 10 10 100, উপরে কত বাঁচলো 1, নিচে 10। ঠিক আছে, তাহলে 10%, এটাকে ভগ্নাংশ করলে এত হয়। তারপরে এগুলো নিজে করবে, আমি সবার শেষেরটা করছি, 5 নাম্বারটা করছি। 5 নাম্বার অঙ্কটা মিশ্র ভগ্নাংশ দিচ্ছে। 5 নাম্বার মিশ্র ভগ্নাংশ দিচ্ছে 33, উপরে 1 নিচে 3, এত শতাংশ। তাহলে এটাকে ভগ্নাংশে পরিণত করার জন্য আগে আমার এটাকে আগে ঠিক করতে হবে, মিশ্রটাকে আগে ভগ্নাংশে আনতে হবে।
কিভাবে আমি একটু আগেই দেখিয়েছি, এটা এটা গুণ 33 গুণ 3 99, তার সাথে 1 যোগ 100, 100 আর নিচে 3। ঠিক আছে, এবার এটাকে পার্সেন্ট, এটা তো পার্সেন্টেজে আছে, কিন্তু এই পার্সেন্টটাকে এবার ভগ্নাংশে আনার জন্য আমাকে কি করতে হবে, 100 দিয়ে ভাগ, 100, 3, নিচে 100, এবার উপরে 100 নিচে 100 কেটে যাবে, থাকবে কত, উপরে শুধু 1 আর নিচে 3। ঠিক আছে, বুঝতে পারছো? পাঁচ নাম্বার গুলো নিজেরা করবে, পাঁচ নাম্বার গুলো একই। ঠিক আছে, চারের মতোই পাঁচ নাম্বার গুলো, ওগুলো নিজেরা করবে। 6 নাম্বার, 6 নাম্বার ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। ঠিক আছে, ঠিক আছে, প্রথম সংখ্যাগুলো লিখি। 6, 6-এর 1 নাম্বার, 1 নাম্বারটা 1/2, 1/4 আর হচ্ছে 3/5, 3/5, এগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। শতকরায় প্রকাশ করে তারপর ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম শতকরায় প্রকাশ করি। শতকরায় প্রকাশ করার জন্য 1/2 এটাকে 100 দিয়ে গুণ হবে, তাহলে শতকরা হয়ে যাবে। 1/4 এটাকে 100 দিয়ে গুণ হবে, তাহলে শতকরা হয়ে যাবে। 3/5 এটাকে 100 দিয়ে গুণ, তাহলেই শতকরা হয়ে যাবে। তাহলে আমরা করে নেই, 50 দুগুণ 100, 25, 4 25-এ 100, 5 20 100, 50 অক্ষে 50, এটা 50%, 25 অক্ষে 25, এটা 25%, 3 দুগুণ 6, এটা 60%। ঠিক আছে, এবার মানের ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো, উত্তরটা লিখবো এইভাবে, সব থেকে ছোট কোনটা, এখানে 25% সব থেকে ছোট, এটা কোনটা ছিল, 1/4, তাহলে 1/4, এটা লেস দেন, লেস দেন কিভাবে দেয় চিহ্ন, এইভাবে, এটা লেস দেন, তারপর কোনটা, এটা 50%, 1/2, 1/2 লেস দেন, তারপর এটা 3/5। ঠিক আছে, বুঝতে পারছো? তারপর এগুলো নিজেরাই করবে, সবগুলো সহজ। 3 নাম্বারটা মিশ্র ভগ্নাংশ, যে মিশ্রগুলোকে আগে ভগ্নাংশে পরিণত করবে, তারপর করবে পার্সেন্টেজ। ঠিক আছে, 4 নাম্বারটা পয়েন্টটাকে তুলবে, ওই যে নিচে পয়েন্টের জন্য 1, তারপরে পয়েন্টের পরে যতগুলো সংখ্যা ততগুলো জুড়ে দিয়ে, তাহলে ভগ্নাংশ হয়ে যাবে, তারপর পার্সেন্ট করবে। এবার আমরা কোশ্চেনের অঙ্কগুলো করি। 7 নাম্বার, 7, 7-এর 1 নাম্বার কি বলছে, 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের কত শতাংশ নিলাম দেখি। 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের কত শতাংশ নিলাম। মোট লজেন্স 15টি, আমি নিলাম 3টি, মোট লজেন্স 15টি, আমি নিলাম 3টি, অতএব মোট লজেন্স এর নিলাম, অতএব মোট লজেন্সের নিলাম মোট কত, 15টা, তার মধ্যে 3টা নিচ্ছি। এবার এটাকে পার্সেন্ট করার জন্য 100 দিয়ে গুণ। ঠিক আছে, এবার কাটাকাটি করব, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 দুগুণ 10, 20, নিচের 3 উপরের 3 কাটবে, অর্থাৎ আমি নিচ্ছি 20%। ভালো লাগছে? ভালো লাগলে ভিডিওটি লাইক করো। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, তোমাদের আমি যেভাবে বুঝাই সেভাবে তোমরা কতটা বুঝতে পারো, তোমাদের কি ভালো লাগে সেটা জানাতে ভুলবে না কমেন্ট করে। 2 নাম্বারটা একই রকম, তোমরা নিজেরা করবে, আমি 3 নাম্বারটা করছি। আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত, মোট ছাত্রছাত্রী 25 জন, তাহলে কতজন এসেছে ক্লাসে হিসেব করি। 3 নাম্বার, মোট ছাত্রছাত্রী, মোট ছাত্রছাত্রী কতজন, মোট ছাত্রছাত্রী 35 জন, 35 জন, আর অনুপস্থিত, আজ
অনু আজ অনুপস্থিত, কতজন অনুপস্থিত? আজ অনুপস্থিত 7 জন। আজ অনুপস্থিত 7 জন। তাহলে বলেছে এবার কতজন, তাহলে কতজন শতকরা ছাত্রছাত্রী কতজন স্কুলে এসেছে হিসাব করি। তাহলে 35 জনের মধ্যে 7 জন আসেনি, তাহলে আজ উপস্থিত সমান সমান 35 - 7, এতজন আসেনি। তাহলে 35-এর থেকে 7 বিয়োগ করলে আমরা কতজন এসছে স্কুলে সেটা পাবো। তাহলে 35-এর থেকে 7 মাইনাস করলে কত হয়? 28 জন। ঠিক আছে, তাহলে 28 জন আসছে। এবার তাহলে আমরা বের করব 35 জনের মধ্যে যে 28 জন এসছে স্কুলে সেটা কত শতাংশ। অতএব ছাত্রছাত্রী এসেছে, অতএব ছাত্রছাত্রী এসেছে, টোটাল ছাত্রছাত্রী 35 জন, তার মধ্যে 28 জন এসেছে। এবার এটাকে শতকরা করার জন্য 100 দিয়ে গুণ, 5 দিয়ে কাটবো, 5 7 35, 5 20 100, 7 দিয়ে 4 7 28, 4 2 8, 80% ছাত্রছাত্রী স্কুলে এসছে আজ। সাথে 4 নাম্বারটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? 4 নাম্বারটা 3-এর মতো, 4 নাম্বারটা 3-এর মতো তোমরা নিজেরা করবে। এবার আমরা 8 নাম্বার করছি, ঠিক আছে? 8 নাম্বারে কি বলেছে? আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যতগুলো গল্পের বই আছে তার 30% বই আরো কেনা হলো, মানে 2100 30% যত হবে ততগুলো বই কেনা হলো। হিসেব করে দেখি আরো কতগুলো বই কেনা হলো, আর এখন লাইব্রেরিতে কতগুলো মোট বই আছে, ঠিক আছে, কেনার পরে। তাহলে 8 নাম্বার, লাইব্রেরিতে বই আছে 2100টি। লাইব্রেরিতে বই আছে 2100টি। এই 2100টির 30% বই আরো কেনা হলো, 30% বই আরো কেনা হলো। অতএব অতএব এখন বই আছে, অতএব না, অতএব এখন বই আছে না, এটা পরে বের করব। অতএব বই কেনা হলো 2100 এর 30%, 2100 এর 30%, 100 দুটা দিকে কাটবো, এটা এটা কাটবো, 3 অক্ষে 3, 3 দুগুণ 6 আর একটা 0, 630টি। অতএব বই কেনা হলো কত? 630টি বই কেনা হলো, ঠিক আছে? আর কোশ্চেন করেছে আরেকটি, তাহলে এই বই কেনার পরে 630টা যে বই কেনা হলো তারপরে লাইব্রেরিতে এখন মোট গল্প বই কতগুলো হলো। এখন মোট গল্পের বই হলো, আগে কতগুলো ছিল? 2100টি, প্লাস এখন কেনা হলো 630টি, 2100 প্লাস 630, 6 এর 7, এতটি, 2730টি, ঠিক আছে? মজা পাচ্ছ অঙ্ক করে? তোমরা নিজেরাও চেষ্টা করো আমার সাথে সাথে, দেখবে তোমাদের ভালো লাগবে। 9 নাম্বারটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? 9 নাম্বারটা আতের মতো একই ধরনের, যদি অসুবিধা হয় তাহলে আমাকে বলবে কমেন্ট করে, করে দেব। 10 নাম্বারটা কি বলেছে? আজ আমি নিজে কমলা লেবু শরবত তৈরি করব। আজ আমি নিজেই কমলা লেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে সর্বোচ্চ 18% কমলা লেবুর রস দিতে হলো। তাহলে কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম হিসেব করি। 10 নাম্বার, শরবত তৈরি
করলাম 300 মিলিলিটার, শরবত তৈরি করলাম 300 মিলিলিটার। এবার এই 300 মিলিলিটারের মধ্যে 18% কমলা লেবুর রস দিতে হলো। কমলা লেবুর রস দিলাম 18%, 18%। তাহলে কমলা লেবুর রস কতটা দিলাম? তাহলে কমলা লেবুর রস দিলাম, তাহলে কমলা লেবুর রস দিলাম কত? 300 এর 18%। ঠিক আছে, এটা বের করলেই হয়ে যাবে। কাটাকাটি করি, দুটা জিরো দুটা জিরো। 18 দুগুণ 3, 18 4, 3 18 24 4, হাতে হলো 2, 3 2 না 2 5, এত মিলিলিটার। ঠিক আছে, তাহলে কমলা লেবুর রস কত দিলাম? 54 মিলিলিটার। এবার আমি 11 নাম্বার করব। এবার আমি 11 নম্বর অঙ্ক করব। শোভন এবছর জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছর 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। 11, গত বছর ধান ফলেছিল, গত বছর ধান ফলেছিল কত? 12 কুইন্টাল। গত বছর ধান ফলেছিল 12 কুইন্টাল। এবছর তার 25%, 25% বৃদ্ধি পেয়েছে, 25% বেড়েছে। এবছর বেড়েছে 25%। তাহলে এবছর কত ধান ফলেছে হিসাব করি। অতএব এবছর ধান ফলেছে, অতএব এবছর ধান ফলেছে কত? 12 কুইন্টাল ছিল, তার সাথে বেড়েছে, সেজন্য যোগ এবছর 12 25%। ঠিক আছে, এবার এটাকে কাটাকাটি করবো। 5 দিয়ে 5 5 25, 5 20, 2 দিয়ে 5 দিয়ে 4 5 20, 4 দিয়ে 3, তাহলে 12 যোগ 3, 15 কুইন্টাল। এবছর 15 কুইন্টাল ধান ফলেছে। ঠিক আছে, বারো নম্বর সেম 11 মতো, একই 11 মতো তোমার নিজেরা করবে। 12 নম্বর আমি 13 করছি। 13 নম্বর কি বলেছে? এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে, তবে হিসেব করি কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তাহলে 80 জনের 65% বের করবো, তাহলেই হয়ে যাবে। কি বলছে? আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। 13 মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কতজন দিয়েছে মাধ্যমিক পরীক্ষা? মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 80 জন। 80 জন, তার মধ্যে 65% ছাত্রছাত্রী পাস করেছে। পাস করেছে 65%, তাহলে কতজন পাস করেছে? অতএব অতএব পাস করেছে, অতএব পাস করেছে 80 জনের মধ্যে 80 এর 60%। দুটা জিরো কাটবো, দুটা জিরো কাটবো, 6 টা 48, এতজন।
ঠিক আছে, বুঝতে পারছো? মজা লাগছে তো তোমাদের অঙ্কগুলো করে? কঠিন মনে হচ্ছে অঙ্কগুলো? অঙ্কগুলো খুবই সহজ, মন দিয়ে করো, ভালো লাগবে, নাম্বারও ভালো পাবে। ঠিক আছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। 14 নম্বর, এক বিশেষ ধরনের পিতল, এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিলোগ্রাম এইরকম পিতল তৈরি করতে কত কিলোগ্রাম দস্তা লাগবে হিসেব করে দেখি। ঠিক আছে, একটা বিশেষ ধরনের একটা জিনিস, সেটার মধ্যে তৈরি করতে 70% পিতল, আর বাকি যত শতাংশ থাকে সেটা দস্তা, অর্থাৎ 30% দস্তা। ঠিক আছে, তাহলে এরকম 20 কিলোগ্রাম ওই রকম পিতল তৈরি করতে কত কিলোগ্রাম দস্তা লাগবে সেটা হিসেব করে দেখি। কত নাম্বার? 14। 14 নাম্বার, তামা আছে কত? 70%। ঠিক আছে, তাহলে বাকিটা দস্তা। তাহলে দস্তা আছে, দস্তা আছে মোট শতাংশ কত? 100। তাহলে দস্তা আছে 100% মাইনাস 70% সমান সমান 30%। তাহলে এক বিশেষ ধরনের পিতল যেটা তৈরি করতে তামা লাগে 70% আর দস্তা লাগে 30%। ঠিক আছে, তাহলে এরকম 20 কিলোগ্রাম পিতল তৈরি করতে কত কিলোগ্রাম দস্তা লাগবে? তাহলে দেখি। অতএব এরকম 20 কেজি পিতল তৈরি করতে দস্তা লাগবে, অর্থাৎ অতএব এরকম 20 কেজি পিতল তৈরি করতে দস্তা লাগবে কত? 20 কেজি 20 গুণ দস্তা কত? 30। 20 কেজি 30%, দুটা জিরো কাটবো, 3 গুণ 6, 6 কেজি। ঠিক আছে, এবার 15 নম্বর, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি, কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব তা হিসেব করি। ঠিক আছে, 15। এখন আমরা চিনি ব্যবহার করি, এখন আমরা চিনি ব্যবহার করি কত? 625 গ্রাম। 625 গ্রাম, কিন্তু চিনির দামটা বেড়ে যাওয়ায় আমরা 4% চিনির ব্যবহার কমাবো। আমরা চিনির ব্যবহার কমাবো 4%। কত? 625-এর 4%। 625-এর 4%। এবার এটা কাটাকাটি করব, এটাকে 5 দিয়ে কাটবো, 5 অক্ষে 5, 2 12, 5 দুগুণে 10, 5 5 25, 5 20 100, আবার 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 5 25, 4 5 20, নিচে 4 উপরে 4 কেটে যাবে, তাহলে থাকবে শুধু
25 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা 25 গ্রাম চিনি ব্যবহার কমাচ্ছি, 25 গ্রাম চিনি ব্যবহার কমাবো। তাহলে এখন আমরা আরেকটা বের করতে হবে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। তাহলে আমরা চিনি ব্যবহার করব, আগে কত করতাম 625 গ্রাম, তার থেকে 25 গ্রাম আমরা ব্যবহার কমিয়ে দেব। তাহলে এখন ব্যবহার করব আমরা 600 গ্রাম। ঠিক আছে, এবার করব 16 নাম্বার। 16 নাম্বার কি বলেছে, অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদিও অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে অনিল বাবুর মাসিক আয় কত? অর্থাৎ এখানে একটা বোঝার জিনিস আছে যে 22% যে বাড়ি ভাড়া দেয়, আর এখানে টাকাটা যে বলছে এটা বাড়ি ভাড়া দেয়, অর্থাৎ 1870 টাকা মানেই 22%। ঠিক আছে, অর্থাৎ যে টাকাটা মাসিক আয় করে তার 1870 মানেই 22%, এটা মাথায় রাখতে হবে। আমাকে সেই টাকাটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে কি লিখবো, কত নাম্বার, 16। অনিল বাবু বাড়ি ভাড়া, অনিল বাবু বাড়ি ভাড়া দেন, বাড়ি ভাড়া দেন তার মাসিক আয়ের 22%। অনিল বাবু বাড়ি ভাড়া দেন তার মাসিক আয়ের 22%। ঠিক আছে, তাহলে এবার সংখ্যাগুলো বসাই। তাহলে বাড়ি ভাড়া কত দেয়, 1870 টাকা। বাড়ি ভাড়া দেয় 1800 1870 টাকা। ঠিক আছে, 1870 সমান সমান তার মাসিক আয়। এবার এর এর মানে গুণ 22%। ঠিক আছে, এবার আমরা এটাকে সমান সমানের এপাশ ওপাশ করবো। ঠিক আছে, এটাকে এই পাশে আনবো, এটাকে এই পাশে নেব। তার মাসিক আয় সমান সমান, এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন সমান সমানের এপাশ ওপাশ হয় তখন চিহ্নটা পাল্টে যায়। ঠিক আছে, 1870, 1870 এবার 22, এটা গুণে আছে কিন্তু সমান সমানের এপাশ ওপাশ করার জন্য এটা ভাগ হয়ে যাবে। 1870 ভাগ 22%। এবার এটাকে আমরা এভাবে লিখতে পারি, 1870, এটা মানে একই ভাগ হচ্ছে। তাহলে এবার পার্সেন্টটাকে ভাঙবো আমরা। পার্সেন্টটাকে ভাঙার জন্য 1870 22 পার্সেন্টের জন্য 100 হয়। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ চলে আসে তখন সবার নিচে যেই সংখ্যাটা থাকে সেটা একটা ঘর স্কিপ করে তার উপরে ঘরে চলে যায়। ঠিক আছে, 1870 নিচে 22, এবার 100টা স্কিপ করে এখানে চলে আসবে, গুণ 100। এবার কাটাকাটি করব, কাটাকাটি করলে আমি উত্তর পেয়ে যাব, 2 দিয়ে 11, 2 দিয়ে 50। ঠিক আছে, এবার 11 দিয়ে এটাকে 11 দিয়ে কাটলে পরে 11 11 আর থাকবে 7, 7 7 77, 7 11 77, 0 170। এবার এখানে করছি অঙ্কটা। ঠিক আছে, 170 গুণ 50, 170 আর 50 গুণ করলে কত হয়, 5 দিয়ে 5 7 35, 35 5 হাতে থাকবে 3, 5 কে 5 আর 3 8, এবার দুটা শূন্য, 8500 টাকা। তাহলে তার মাসিক আয় কত, 8500 টাকা। সতেরো নম্বর, ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসেব করে দেখি। এটাও আগেরটার মতোই। ঠিক আছে, তাও করে দিচ্ছি। 17,
ইয়াসমিনা খাতুন তার মোট ইয়াসমিনা খাতুন পাট চাষ করেন সমান সমান তার মোট জমির 55% জমিতে, তার মোট জমির 55% জমিতে। এবার সংখ্যাগুলো বসাবো। পাট চাষ কত বিঘায় করে? পাট চাষ করে 11 বিঘায়। তাহলে 11 বিঘায় চাষ করে তার মোট জমি, এবার এর সাথে আমি বসিয়ে বসিয়েছি জমি এর 55%। এবার জানো আমরা সমান সমানের এপাশ ওপাশ ওলট পালট করবো। তাহলে তার মোট জমি সমান সমান 11। এবার সমান সমানের এপাশ ওপাশ যখন ওলট পালট হয় তখন চিহ্নটা বদলে যায়, এটা গুণ আছে তাই ভাগ হয়ে যাবে, ভাগ 55%। এবার 11 55%টা নিচে 100 দিয়ে ভাগ হবে। এবার ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ আসলে কি হয়? স্কিপ হয়, উপরে চলে যায়। ঠিক আছে, তাহলে 11 গুণ 100 আর নিচে থাকবে শুধু 55। কাটাকাটি করবো, 11 দিয়ে 5, 5 দিয়ে 20, তাহলে তার মোট জমি 20 বিঘা। ঠিক আছে, তাহলে তার মোট জমি 20 বিঘা। বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে। 18, আমাদের পরিবারের মোট মাসিক খরচ 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ 5900 টাকা। 18 নম্বর। আমাদের পরিবারের মোট মাসিক খরচে 4750 টাকা খাওয়ার জন্য খরচ হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি। খুবই সহজ। ঠিক আছে, কি লিখবো? খাওয়ার জন্য খরচ হয়, খাওয়ার জন্য খরচ হয় কত টাকা? খাওয়ার জন্য খরচ হয় 4750 টাকা। 4750 টাকা। তারপরে কি লিখবো? অন্যান্য খরচ হয়, অন্যান্য খরচ হয় কত টাকা? অন্যান্য খরচ হয় 5900 টাকা। অন্যান্য খরচ হয় 5900 টাকা। এবার বলেছে এই খরচটার আমরা খাওয়ার খরচের 10% বাড়িয়ে দেবো আর অন্যান্য খরচ 16% কমিয়ে দেবো। তার আগে আমি বের করে নিই মোট কত খরচ হচ্ছে। এখন মোট খরচ হয় 4750 প্লাস 5900 টাকা। ঠিক আছে, তাহলে মোট খরচ কত হচ্ছে? 9 আর 7 16, 16 6 হাতে থাকলো 1, 5 4 9 আর 1 10, আর এখানে 5 আর 0। ঠিক আছে, 10,650 টাকা মোট খরচ হচ্ছে এখন। তাহলে এবার আমরা আমাদের খাবার খরচ 10% বাড়াবো। যদি খাওয়ার খরচ 10% বাড়ানো হয় তবে আগে খাওয়ার খরচ কত ছিল? 4750 টাকা। তাহলে 4750 টাকা তার সাথে বাড়ানো হচ্ছে তাই যোগ কত? 4750 এর 10%। দুটা জিরো কাটবো। তাহলে কত টাকা বাড়ানো হচ্ছে খাওয়ার খরচে? 4750 প্লাস 475। ঠিক আছে,
তাহলে কত হচ্ছে? 5 5 5, তারপর 5 7 12, 12 2 হাতে থাকলো 1, 7 8 4 11, 11 একে 12, 12 2 হাতে থাকলো 1, 4 একে 5। তাহলে খাবার খরচ বৃদ্ধি পেল 5,225 টাকা হলো বৃদ্ধি পেয়ে। ঠিক আছে, এবার বলেছে আর বাকি যে অন্যান্য খরচ আছে সেটা 16% কমানো হলো। তাহলে অন্যান্য খরচ 16% কমানো হলে, অন্যান্য খরচ 16% কমানো হলে কত হবে? অন্যান্য খরচ কত ছিল? 5,900, 5,900। এবার কমানো যেহেতু হবে তাই মাইনাস 5,900 মাইনাস কত? 5,900 16%। দুটা জিরো কাটবো, 5,900 আর মাইনাস 59 গুণ 16, 5,959 গুণ 16, 59 আর 16 গুণ করলে কত হয়? 54, 4 থাকলো 5, 30, 5 35, 4 9 আর 5 14, 14 4 হাতে রাখবে 1, 5 3 8 আর 1 9, 944 টাকা। ঠিক আছে, তাহলে 5,900 থেকে 944 টাকা মাইনাস হবে। তাহলে 5,900 থেকে 944 মাইনাস করলে কত হয়? 10 এর থেকে 4 গেলে 6, 4 আর 1 5, 10 এর থেকে 5 গেলে 5, 9 আর 1 10, তারপর 19 এর থেকে 10 গেলে 9, 4, 4,956 টাকা। ঠিক আছে, এবার আমি উপরেরটা অল্প মুছে দিচ্ছি। ঠিক আছে, আমার তো জায়গা নেই এখানে, মুছে দিয়ে এবার আমি এই দুটাকে যোগ করব। ঠিক আছে, তাহলে এখন খরচটা কমবে। এখন খরচ হয়, এখন খরচ হচ্ছে সমান সমান কত লাগছে? 5,225 আর 4,956, 5,225 প্লাস 4,956, এত টাকা এখন খরচ হচ্ছে। তাহলে কত হচ্ছে? 5 আর 6 11, 11 1 হাতে থাকবে 1, 5 2 7 আর 1 8, 9 10 11, 1 হাতে থাকবে 1, 5 4 9 আর 1 10। তাহলে এখন খরচ হচ্ছে 10,181 টাকা। কিন্তু আগে কত খরচ হচ্ছিল? আগে খরচ হচ্ছিল 10,650 টাকা। ঠিক আছে, তাহলে এবার বলো খরচটা কমলো না বাড়লো? খরচটা নিশ্চয়ই কমলো। এবার নিচেরটা মুছছি। ঠিক আছে, তাহলে এবার খরচটা কত কমলো? মোট খরচ কমলো 10,650 মাইনাস 10,181, বিয়োগ করে দিই। 10 থেকে 1 গেলে 9, 8 আর 1 9, 15 থেকে 9 গেলে 6, 1 আর 1 2, 6 থেকে 2 গেলে 4, তারপর 10 থেকে 10 গেলে 0। তাহলে কত করলো? 469। ঠিক আছে, 469 টাকা খরচ কমে গেল। তোমাদের ভালো লাগছে? ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে অবশ্যই। এবার করব 19 নাম্বার। একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে? আর 2 বছর পরে জনসংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে 19 নাম্বার, 19 নাম্বার, শহরের বর্তমান জনসংখ্যা, শহরের বর্তমান জনসংখ্যা, শহরের বর্তমান জনসংখ্যা কত?
শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। 26,250 জন। ঠিক আছে, এবার 4% হারে প্রতি বছর বৃদ্ধি পায়। তাহলে পরের বছর, 1 বছর পরে, 1 বছর পরে, তাহলে পরের বছর জনসংখ্যা হবে, পরের বছর জনসংখ্যা হবে 26,250, তো আগেরই ছিল, তার সাথে বৃদ্ধি পাবে, তাই যোগ কত, 26,250 জনের 4% বৃদ্ধি পাবে পরের বছর। এবার এটা কাটাকাটি করব, কাটাকাটি করলেই আমি পেয়ে যাব। একটা জিরো কেটে দিই, একটা জিরো কেটে দিই, 5 দিয়ে কাটি, 5 দিয়ে 5 5 25, 1 2 12, 5 2 10, 2 5 5 5 25, 5 2 10, 2 দিয়ে কাটি, 2 2 4, সমান সমান 26,250 প্লাস 5 2 10, 10 শূন্য হাতে থাকলো 1, 2 2 4 1 5, 5 2 10। ঠিক আছে, এবার যোগ করি, 5 5, তারপরে 5 2 7, 6, তারপরে 2 আর 1 3, 3000। পাঁচ পাঁচা 25, 1 2 12, 5 2 10, 25, 2 1 2 12, 5 2 10, তারপর হচ্ছে 5 2 10, 2 5 5 5 25, 525, 500 1000 25 25 50 1050। তাহলে যোগটা করি, যোগ করলে উত্তরটা পেয়ে যাব। পরের বছর কত বাড়বে, 0 5 5 10, 10 শূন্য হাতে থাকবে, 5 5 10, 10 শূন্য হাতে থাকবে 1, 2 2 আর 1 3, তারপর 6 আর 1 7, 2, 27,300 জন। ঠিক আছে, এবার বলেছে তার সাথে আরো 2 বছর পর, 2 বছর পর মানে এই বছর থেকে 2 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে 2 বছর মানে আমি তোমাদের বুঝিয়ে দিই একটু, এটা এবছর, তারপরে বছরটা বের করলাম, এটা এই বছর, এটা জিজ্ঞেস করছে এই বছর, তাহলে 1 2, 2 বছর পর। ঠিক আছে, তাহলে 2 বছর পর জনসংখ্যা হবে, 2 বছর পর জনসংখ্যা হবে, 2 বছর পর জনসংখ্যা হবে, 1 বছর পর কত হচ্ছে, 2700 জন, তার সাথে বৃদ্ধি পাবে 4%, তাই যোগ 2700, 27,300, 27,300 এর 4% বৃদ্ধি পাবে। তাহলে দুটা জিরো কেটে দেবো, দুটা জিরো কেটে দেবো, 27,300 প্লাস গুণ করবো, 3 4 12, 12 2 হাতে থাকলো 1, 4 7 28, 1 29, হাতে থাকলো 2, 4 2 8 আর 2 10, তাহলে 1092 জন। ঠিক আছে, বৃদ্ধি পেল 2 বছর পর। তাহলে এবার যোগ করে দিই, যোগ করলেই হয়ে যাবে, 2 9, তারপর 3 7 আর 1 8, 2, তাহলে 28,392 জন 2 বছর পর হবে। তারপর 20 নাম্বারটা, 20 নাম্বার কি বলেছে, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে, বর্ষাকালে বৃদ্ধি পেয়েছে 15%। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি যদি সেই 12 কুইন্টাল ধানটা তখন না বিক্রি করে যদি বর্ষাকালে বিক্রি করতো, তাহলে নিশ্চয়ই বেশি পেত। বর্ষাকালে 15% দাম বৃদ্ধি পেয়েছিল, তাহলে তিনি কত পেত সেটা হিসেব করি। ঠিক আছে, তাহলে 20 নাম্বার, 20 নাম্বার কি লিখবো, ফসল ওঠার মুখে
ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করে পেয়েছেন। ফসল ওঠার মুখে ধান 12 কুইন্টাল বিক্রি করে পেয়েছেন। পার কুইন্টাল কত করে? 1080 টাকা করে পার কুইন্টাল। তাহলে কি করব? 12 কুইন্টাল গুণ 1 কুইন্টালের দাম 1080 টাকা করে, এত টাকা পেয়েছে। তাহলে গুণ করব 1080 গুণ 12, 0 আর 2 16, 6 হাতে থাকলো 1, 1 2 অক্ষে 2, 1080, 6 হাতে রাখে 9, 2 1, 12,960 টাকা। তাহলে তিনি পেয়েছিল 12,960 টাকা। ঠিক আছে, কিন্তু আবার প্রশ্নটা হলো এটা তো তখন পেয়েছিল, কিন্তু এখন যদি বর্ষাকালের সময় তো দামটা বেড়ে গেছে, 15% করে বৃদ্ধি পেয়েছে দামটা। যদি বর্ষাকালে বিক্রি করতো তাহলে কত পেত? বর্ষাকালে ওই ধান বিক্রি করলে পেত, বর্ষাকালে ওই ধান বিক্রি করলে পেত কত? 12,960। এর 15% বৃদ্ধি পেয়েছে, 15% বেশি পেত। একটা জিরো কাটবো, 5 দিয়ে 3, 5 দিয়ে 2, এবার 2 দিয়ে এটা এগিয়ে যাবে, 2 দিয়ে 6 দুগুণ 12, 4 দুগুণ 8, 1 6, 8 দুগুণ 16। তাহলে কত? 648 গুণ 3 কত হয়? 6 আটা 3 আটা 24, 24 4 হাতে থাকলো 2, 3 4 12, 12 আর 2 14, 4 হাতে থাকলো 1, 3 6 18 আর 1 19, এত টাকা বেশি পেত। ঠিক আছে, 1940 টাকা বেশি পেত। তাহলে অঙ্ক তো আজকে এখানেই শেষ। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি অঙ্কগুলো বুঝতে পারো, তোমাদের যদি একটু সাহায্য হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো আর বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, পড়া সবার সাথে, সবাই মিলে পড়াশোনা করবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর তোমাদের একটা শেয়ারে আমাকে মোটিভেট করে আরো নতুন করে ভিডিও তৈরি করতে। ঠিক আছে, চলো বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।